তো উনি প্রশাসনিক ওনার অভিজ্ঞতা, আমরা আগে ওনাকে মনে করতাম যিশু, এখন দেখা যাচ্ছে উনি শিশু। কিন্তু যিশু তো নাই, উনি শিশু, কারণ ওনার প্রশাসনিক দক্ষতাগুলি দেখে বোঝা যাচ্ছে যে এর আগে কিন্তু আমরা বুঝতাম না। এই জন্য আমি বিনয়ের সাথে ওনাকে বলছিলাম যে স্যার, আপনি সময় বাড়াবেন না, এরা আপনাকে বলবে হাসিনাকে এরকম করছে। শুধু মদের কারখানাও দিতে পারবেন না। আর উনি রেদওয়ান আসছেন, উনি আইনটা দেখাতে বলেন, জনগণের সামনে ক্যামেরার সামনে আনতে বলেন যে কোথায় উনি এই ক্ষমতাটা পাইছেন। ওনাকে ম্যান্ডেট কে দিছে? ওনাকে উনি জবরদখল করে বলবে। আরো দেরি হলে ওনাদেরকে জবরদখলকারী বলা হবে। ছাত্ররা কিন্তু সকল ছাত্র সংগঠনের প্রতিনিধিত্ব করেন, একটা ফ্যাকশন মাত্র, তাদের সমর্থন নিচ্ছে ওনারা। আর উনি বলছেন উনি সব পারেন। কোথায় পারেন লেখা আছে? কোন কোন জায়গায় লেখা আছে উনি পারেন? পরিবেশটা এরা নিজেরা কি আত্মহত্যা করবে? তারা যাদের মনের মধ্যে আছে দীর্ঘদিন থাকার, তারা তো ওইটা আত্মহত্যা করতে যাবে না। তারা তারা ওইটা করলে তো তাদের কাজ শেষ হয়ে গেছে, তখন আর কিসের বাহানা দিয়ে তারা বেশি দিন থাকবে সরকারে? এটা কি আমাদেরকে বাংলা শিখায় নাকি? আমরা এটা বুঝি না আমরা। আমি এই প্রসঙ্গে আমি আমজাদ হোসেনের একটা নাটক ঈদে প্রচার হচ্ছে, ওইটা দিয়ে আমি শুরু করি। আমজাদ হোসেন তার আশেপাশের লোকজন, আত্মীয় স্বজনরা বলে যে মামা তুমি না থাকলে আমরা কিন্তু মারা যাব, তুমি যদি যেদিন মারা যাবে সেদিন আমরা নিজেরাই মারা যাব। তো আমজাদ হোসেন এইটা দেখার পরে যে এটা কি আসলে তারা কথার কথা বলছে নাকি আসলে বাস্তবতা আছে, তখন সে একটা বিদেশে সফরের কথা সব আত্মীয় স্বজনকে বইলা পিছনের দরজা দিয়ে আসা বাসায় ল্যাপ মুড়ে দিয়ে শুয়ে আছে। যখন ওনার মরার কথা নিউজ হয়ে গেল যে আমজাদ হোসেন মারা গেছে, তখন দেখা যায় সব যারা মারা যাবে বলছে তারা ওইসবে মারা যাওয়া তো দূরের কথা, তারপর সকল সম্পত্তি ভাগাভাগি শুরু করে দিচ্ছে। শুধু বাকি আছে তার পালংটা। তখন যখন তার পালং নিয়ে ভাগাভাগি করছে, লাভ দিয়ে উঠে, তখন উনি দাও নিয়া বলছে হারামজাদারা তুলনা বলছে আমি মরে যাব, আমি মইরা দেখলাম তোদের কি অবস্থা। তো আমাদের এই বর্তমান গভর্নমেন্ট একটু নিজে দেখতেছে, যখন দেখছে যে কোনো প্রশাসন কোনো কোনো একটা সেক্টর কাজ করতেছে না, তখন উনি পদত্যাগের এই কথাটা বলে দেখলো যে আসলে ওনার জনপ্রিয়তা কিরকম। এই প্রসঙ্গে জনপ্রিয়তা কিরকম, 1 নম্বর। 2 নম্বর হলো ওনার কলিগদেরকে উনি চিন্তা করলেন ওনারা কি করে। কলিগরা সবাই রাত্রেবেলায় ওনার ওখানে গেলেন, যাইয়া বললেন। কেন বললেন? ওনার স্বার্থে বললেন না, যেহেতু তাদের উনি ইউনুস সাহেব না থাকলে তাদের পদটা থাকবে না, সেই জন্য তারা কাদাগাড়ি শুরু করলেন ওনার ওখানে। উনি কিন্তু ঠিকই বুঝতেছেন, উনি এক ডিলে দুই পাখি। একদিকে দেখছেন বাইরের লোকে যে ওইটা দৃষ্টিটা অন্যদিকে এড়ানোর জন্য যে উনি সব দিকে কাজ করতে পারছে না, আর্মির সাথে ওনার একটা যে আর্মির বক্তব্যের মধ্যে ফুটে উঠছে যে তার সাথে একটা গ্যাপ তৈরি হয়েছে। যেটা আমি ইতিপূর্বে বলছিলাম যে আপনি হটলাইনে সেনা প্রধানের সাথে কথা বলে যে সমস্যাগুলো সলভ করেন, কিন্তু সেটার মধ্যে উনি কর্ণপাত করেন নাই। তো উনি প্রশাসনিক ওনার অভিজ্ঞতা, আমরা আগে ওনাকে মনে করতাম যিশু, এখন দেখা যাচ্ছে উনি শিশু। কিন্তু যিশু তো নাই, উনি শিশু, কারণ ওনার প্রশাসনিক দক্ষতাগুলি দেখে বোঝা যাচ্ছে যে এর আগে কিন্তু আমরা বুঝতাম না। এই জন্য আমি বিনয়ের সাথে ওনাকে বলছিলাম যে স্যার, আপনি সময় বাড়াবেন না, এরা আপনাকে বলবে হাসিনাকে এরকম করছে। হাসিনা যদি আরো আগে যদি ইলেকশন দিতেন, এইরকম রেসপন্সারদের যারা ফায়দা হাসিল করছে, হাসিনার সামনে রেখে বিক্রি করছে তার পদটাকে, অনুরূপভাবে ডক্টর ইউনূস সাহেবের পদ এরা বিক্রি করতেছে, যারা এইটা সামনে রেখে ব্যানার হিসেবে রেখে তারা লুটপাট করতেছে, তারা কিন্তু আসছে। কিন্তু এখন যদি আমি ইউনূস সাহেবকে বললাম পরীক্ষা হিসেবে যে এরা যে আপনাকে কতটুকু ভালোবাসে, আপনি বলেন যে তোমাদেরকে আমি যে পদ আছে, যারা গেছে সব পদধারী লোকজন গেছে ওনার কাছে, ওনাকে পাহাদরি কান্দাকাটি করছে যেন উনি পদত্যাগ না করেন। কিন্তু আমি ওনাকে বলবো যে আপনি ওদেরকে বলেন যে ঠিক আছে আমি পদত্যাগ করবো না, কিন্তু তোমাদেরকে আমি কিন্তু আজকে অধিষ্ঠিত যে করবো। রেজওয়ানা যে বক্তব্য দিয়েছেন যে ওনাদের শুধু নির্বাচনী ওনাদের কাজ না, বিচার সংস্কার এগুলা কাজ, এগুলা শেষ করতে হবে ওনাদের। এটা কোথা থেকে পাইছে ওনাকে? এটা কোনো প্রমাণ আছে ওনার কাছে? এটাকে প্রমাণটা শো করতে বলেন জাতিকে। উনি যে প্রমাণটা কোথা থেকে পাইলেন? ওনার তো রুটিন ওয়ার্কের বাইরে যেতে পারবে না উনি, কারণ মজা পায়, না, ক্ষমতার মজা তাহলে পাওয়ার পরে বিচার কত কথা। সংস্কার কারা করবে? মানে এই যে কিসের একটা সংস্কার? নির্বাচনের জনগণ আগে মালিক। যে পথ গোছানো সেটা না কে না না, করবে? আগে তো করার কোনো এখতিয়ারে তাদের নাই, কোনো এখতিয়ারে তো তাদের নাই, কারণ এখানে বলা আছে রুটিন ওয়ার্ক। রুটিন ওয়ার্ক জনগণের দ্বারা সেটা নির্বাচিত কোথায় লোক বলা ছাড়া। আছে? এখানে তো সংবিধান অনুযায়ী ওনারা আসেনি, না, ওনারা সংবিধান অনুযায়ী গণ আসে নাই তারা। অভ্যুত্থানের মাধ্যমে তারা আসছে। সংবিধান অনুসারে আসে না, সংবিধানের বাইরে আসছে তারা। সংবিধানের কোন জায়গায় লেখা আছে ওনাদের ইন্টারিম গভর্নমেন্ট বলে কোনো কথা নাই? সেখানে তত্ত্বাবধায়ক আছে সংবিধানে, এবং তত্ত্বাবধায়ক অলরেডি রেজিস্টার হয়ে গেছে এর মধ্যে। ওনারা যে কথা বলছে যে ইতিপূর্বে তো আরো 3টা গভর্নমেন্ট ছিল এনএসআর এর, লতিফুর রহমান, হাবিবুর রহমান, তারপর ফখরুদ্দিন সাহেব, 3টা গভর্নমেন্ট আছে। 3টা গভর্নমেন্ট তারা কি কোনো আইন পাস করছে? আমি একটা বলি, বসুন্ধরা, বসুন্ধরা না, ওই কি যেন, ওই যুগান্তর, ওই যে যুগান্তরের মালিক একটা বিয়ারের কারখানা করবে, সেখানে যেখানে আপনার ফখরুদ্দিন সাহেব হোম সেক্রেটারিকে বলছেন যে ও চাচ্ছে ওরা বিয়ারের কারখানা তাদের উৎপাদন করার জন্য দেয়া হোক। তো উনি একটা দিচ্ছেন না, গড়িমসি করতেছেন। তো গড়িমসি করার সময় ওই সময় আমি হোম সেক্রেটারির ওখানে আমি
তারপরে বাবুল টেলিফোন করে ওনার সাথে অন্য সুরে কথা বলছে যে সিবেট বাজার বলার পরেও আপনার এত অডাসিটি, আপনি কেন এটা পারমিশন দিচ্ছেন না, আমি ধরে রাখছেন কি জন্য। তো উনি উত্তর দেওয়ার পরে আমি পাশে ছিলাম, আমি শুনলাম, শোনার পরে আমি বললাম কি বললো, বললো যে এই কথা বলতেছে। আমি বললাম, আপনি এখন সিবেট বাজারে ফোন করে বলেন যে এটা আমার রুটিন ওয়ার্ক, আমি মদের কারখানা দেওয়ার জন্য, মদের পারমিশন দেওয়ার জন্য আমার এই গভর্নমেন্টের কোনো এখতিয়ারে নেই। তাছাড়া মুসলিম কাটি রাত্রে মাওলানারা নেমে যাবে রাস্তায় যদি মদের উৎপাদন করা দেওয়া হয়। ফলশ্রুতি উনি যখন ফোন করলেন সিবেট বাজার সরে আসছেন যে এটা তার এখতিয়ারে নেই, তখন হোম সেক্রেটারি ওনাকে টেলিফোন করে বললেন যে আপনি মদের কারখানাও দিতে পারবেন না। আর উনি রেদওয়ান আসছেন, উনি আইনটা দেখাতে বলেন, জনগণের সামনে ক্যামেরার সামনে আনতে বলেন যে কোথায় উনি এই ক্ষমতাটা পাইছেন। ওনাকে ম্যান্ডেট কে দিচ্ছে ওনাকে, উনি জবরদখল করে বলবে, আরো দেরি হলে ওনাদেরকে জবরদখলকারী বলা হবে। ছাত্ররা কিন্তু সকল ছাত্র সংগঠনের প্রতিনিধিত্ব করেন, একটা ফ্যাকশন মাত্র, তাদের সমর্থন নিচ্ছে ওনারা। আর উনি বলছেন উনি সব পারেন, কোথায় পারেন লেখা আছে, কোন জায়গায় লেখা আছে উনি পারেন? এটা বললে তো হবে না। জনগণের মালিক, জনগণের নির্বাচিত সরকার দ্বারা, সে যেহেতু অনুপযুক্তই হোক আর সে নোবেল লরিয়েট না হোক, কিন্তু জনগণের নির্বাচিত সরকারের জনগণের ভাগ্য নির্ধারণ করবে, নির্বাচিত সিলেক্টেড গভর্নমেন্ট না। এটার মধ্যে আর কোনো নির্বাচন দেওয়ার জন্য যে পরিবেশ তৈরি করা দরকার সেটা তো ওনারা করতে হবে না। ওনার করার কারণ হচ্ছে কি জানেন, ওইটা হলে ওনার এটা তো পরিবেশটা তো তৈরি করতে হবে। এটা তো ওরা পরিবেশ তৈরি করবে কেন? পরিবেশ তৈরি এরা নিজেরা কি আত্মহত্যা করবে? তারা যাদের মনের মধ্যে আছে দীর্ঘদিন থাকার, তারা তো ওইটা আত্মহত্যা করতে যাবে না। তারা ওইটা করলে তো তাদের কাজ শেষ হয়ে গেছে, তখন আর কিসের বাহানা দিয়ে তারা বেশি দিন থাকবে সরকারে? এটা কি আমাদেরকে বাংলা শিখায় নাকি? আমরা এটা বুঝি না আমরা। হ্যাঁ, এখানে তারা দীর্ঘমেয়াদী কেন করছে? ইলেকশন কমিশনের দিকে দৃষ্টি না দিয়ে অন্যদিকে গেছে। ইভেন কি আমি এখন মিডিয়াতে দায়িত্ব নিয়ে বলছি একটা সংস্কার থাকবে না, এগুলো বাতিল হয়ে যাবে নির্বাচিত সরকার আসার পরে। এদের কোনো এদের টাকা ফেরত দিতে হবে। সংস্কার কমিটি বলে কোনো সংবিধানের কোনো জায়গায় আছে, ওর আইনটা কোড করে বলুক যে এত নম্বর আইনে আছে। এখানে ইয়ে হলো মুদ্রা কথা হলো জনগণ মালিক, জনগণের নির্বাচিত যে সরকার আসবে সেই তার সংস্কার করে যা যা প্রয়োজন মনে করে সে করবে, অন্য কারো করার ক্ষমতা নাই।